মোহনবাগান ইস্টবেঙ্গল ক্লাব আবেগ ক্লাব, এরা আবেগটা এদের বুঝতে চাইছে ফ্যান, সেগুলো বুঝতে, তো সেগুলোর জন্য কিছু বাঙালি দরকার। হ্যাঁ, সেই খুব দুর্ভাগ্য জানো, আমরা খালি বিদেশিদের দিকে তাকাই, খালি বিদেশিদের জন্য লাফাই, খালি বিদেশিদের আনার চেষ্টা করি। সত্যি বলছি, দুঃখের সাথে বলছি আপনাদের, নিশ্চয়ই বিদেশিরা আমাদের শত্রুরা, বিদেশিরা ভালো, কিন্তু কতগুলো অপদার্থ বিদেশিকে নিয়ে আমরা লাফালাফি করি, যেটা খুব দুর্ভাগ্যজনক। ইনি যে কথাটা বোঝাতে চাইছে অবশ্যই তোমরা বুঝে গেছো যে কি বলতে চাইছে, এক্স্যাক্ট কি বোঝাতে চাইছে। ঠিক আছে, আমি তবু তোমাদেরকে সংক্ষেপে বুঝিয়ে দিই ইনি বলতে চাইছে কি। ইনি বলতে চাইছে আমরা 7টা বন্ধু আছি, 7টা বন্ধু মিলে আমরা এখন প্ল্যান করলাম যে আমরা কোনো একটা জায়গায় খেলা নেব, খেপের মাঠের খেলা নেব। সেখানে আমরা 7টা বন্ধু খেলবো, বাইরের কেউ খেলবে না, 7টা বন্ধু খেলবো। এবং ম্যাচের যে এন্ট্রি ফি হবে সেই এন্ট্রিটা কিন্তু আমরা 7 জনের মধ্যে ভাগ করে নেব। 7 জনের চাঁদা তুলে, এটা অনেকেই করি, 7 জনের চাঁদা তুলে সেই ম্যাচটা আমরা খেলবো। সেই ম্যাচটা আমরা কি তাগিদ নিয়ে খেলবো? অবশ্যই সেই ম্যাচটা আমরা জেতার তাগিদ নিয়ে খেলবো। সেই ম্যাচের প্রতি আমাদের একটা ইমোশান রয়েছে, সেই ম্যাচের প্রতি আমাদের একটা ভালোবাসা রয়েছে। সেই ম্যাচের জেতা আমাদের কাছে অত্যন্ত জরুরি, কারণ আমাদের নিজেদের পারিশ্রমিক দিয়ে আমরা সেই ম্যাচটাকে, সেই এন্ট্রিটা নিয়েছি সেই ম্যাচটা খেলার জন্য। হ্যাঁ, এবার ধরো আমি একটা ম্যাচ নিলাম, আমি একটা এন্ট্রি নিলাম একটা ম্যাচে, সেখানে আমি 7টা প্লেয়ারকে 7টা জায়গা থেকে নিয়ে আসলাম। তারা আমাকে চেনে না, আমি কত টাকা খরচা করছি, কি করছি না করছি, তারা এদের কোনো, আমি কি করেছি না করেছি তাদের কোনো ব্যাপার নয়। ঠিক আছে, তারা এসছে কেন? তারা আজ জানে যে আমি একটা গেম খেলবো, টাকা নেব, চলে যাবো। তাদের কাছে সেই ইমোশনটা কাজ করবে না। হ্যাঁ, এক্স্যাক্ট এটাই। বাঙালির ফুটবল হলো ইমোশনের ফুটবল, বাঙালির ফুটবল হলো আবেগের ফুটবল, বাঙালির ফুটবল হলো ভালোবাসার ফুটবল। হ্যাঁ, আজকের কেরালার বিরুদ্ধে মোহনবাগানের বছর শেষ হলো হার দিয়ে, টানা 3টে হার আইএসএলে মোহনবাগান দেখেনি। 3টে ম্যাচে হার দেখে রেকর্ড করলো মোহনবাগান। হ্যাঁ, অপরদিকে কেরালা প্রথমবারের মতন মোহনবাগানের কাছ থেকে জয় ছিনিয়ে নিয়ে গেল মোহনবাগানের ঘরের মাঠ থেকে। হ্যাঁ, প্রবীর দাস আজকের ম্যাচ শেষে ইন্টারভিউতে বলছে যে বাঙালি প্লেয়ারকে খেলাও, বাঙালি লোকাল প্লেয়ারদেরকে খেলাও, কারণ তাদের মধ্যে একটা ইমোশন রয়েছে। সেই প্রবীর দাস সেই ইন্টারভিউতে সেও ঠিক এই কথাটাই বোঝাতে চেয়েছে যে লোকাল ছেলেদের খেলাও, লোকাল ছেলেদের মধ্যে একটা আবেগ রয়েছে, নিজের ক্লাবের প্রতি ভালোবাসা রয়েছে। এই যে জায়গায় আজকের ম্যাচটা হলো, কেরালার বিরুদ্ধে যে ম্যাচটা আজকের হলো, একমাত্র আমি বিশাল কায়েত, কিয়ান নাসিরিকে সেকেন্ড হাফে এবং দিমিত্রিকে অনেকটা ম্যাচ জেতার ক্ষেত্রে যে এনার্জিটা লাগে সেটা দেখাতে দেখেছি, বাকি কোনো প্লেয়ারের মধ্যে সেটা দেখতে পাইনি। বিশাল কায়েত পাঁচিলের মতন দাঁড়িয়ে রয়েছে। আগের ম্যাচে গোয়ার বিরুদ্ধে মানে বিশাল কায়েত না থাকলে আমরা 5-6 গোলও খেতে পারতাম, এবং আজকের ম্যাচেও বিশাল কায়েত না থাকলে আমরা আরও 2-3টে গোল খেয়ে যেতে পারতাম কেরালার কাছে, কিন্তু বিশাল একা পাঁচিলের মতন দাঁড়িয়ে রয়েছে সেখানে। আমরা জোর দিচ্ছি কি বিদেশি, সাদিকুর বদলে আমরা আরও ভালো বিদেশি নিয়ে আসবো, কামিন্সের বদলে আমরা আরও ভালো বিদেশি নিয়ে আসবো। কিচ্ছু হবে না, ইমোশনটা কাজে লাগাতে হবে। এবার তোমরা বলবে হ্যাঁ বাঙালি প্লেয়ার তো সুভাশিস রয়েছে, সুভাশিস যথেষ্ট ভালো খেলছে, কিন্তু সুভাশিসের হাতে যে লিডারশিপটা দেওয়া আছে না, লিডারশিপের মতন সুভাশিসের সেই দক্ষতাটা নেই। সুভাশিস যে লিডারশিপ করবে তার সেই দক্ষতা নেই সুভাশিসের। সিরিয়াসলি, আমার এই কথা হয়তো অনেকে সহমত হবে না, কিন্তু আমি যতটুকু মনে হয় আমার সুভাশিসের মধ্যে সেই কোয়ালিটি নেই, সে লিডারশিপ নিয়ে খেলতে পারবে। সুভাশিস যথেষ্ট ভালো খেলে। আগের দিনে আমরা যদি ইস্টবেঙ্গলের খেলাটা দেখি, ইস্টবেঙ্গলের আগের ম্যাচটা ছিল উড়িষ্যার বিরুদ্ধে, যে উড়িষ্যা মোহনবাগানকে 5 গোল দিয়েছে, সেই উড়িষ্যার বিরুদ্ধে ইস্টবেঙ্গলের খেলা ছিল সেই সল্টলেক স্টেডিয়ামে এক বাঙালি সৌভিক চক্রবর্তী, হ্যাঁ একাই দাঁড়িয়েছিল, ম্যান অফ দ্য ম্যাচও হয়েছে সৌভিক চক্রবর্তী। সে কিন্তু একাই রুখে দাঁড়িয়েছিল, কারণ সে জানে বাঙালির আবেগ, এই ফ্যানদের আবেগ সে জানে, বাঙালির ভালোবাসা সে জানে, বাঙালি ফুটবলের প্রতি যে আবেগটা তারা বোঝে, তাদের সেই ইমোশনটা কাজ করে। গত 2টো ম্যাচ শেষে গো ব্যাক জুয়ান স্লোগান তোলা হচ্ছে।
চলো ঠিক আছে, কোনো ব্যাপার নেই, গো ব্যাক জুয়ান। জুয়ানের এটা অনেক আগে করা উচিত ছিল, গো ব্যাক জুয়ান এটা অনেক আগে করা উচিত ছিল। আমরা এটাই তো হয়, ভালো দিন মানে ভালো সময় থাকলে তখন কিন্তু আমরা সেই খারাপ দিনগুলো ভুলে যাই। কিন্তু আমরা যদি 2023-এর প্রথম মানে 2023-এর প্রথম যে মানে গত আইএসএল এর জুয়ানের নেতৃত্বে যে আইএসএলটা হয়েছিল, যেটা চ্যাম্পিয়ন হলো এটিকে মোহনবাগান, যেটা চ্যাম্পিয়ন হলো, সেখানে যদি জুয়ানের দেখি, সেখানে কিন্তু দল ভালো পারফরমেন্স করে। এই যে গো ব্যাক জুয়ান যে স্লোগানটা তোলা হচ্ছে, এটা কিন্তু জুয়ান এই একটা ম্যাচে করছে বা দুটো ম্যাচে করছে সেটা নয়, জুয়ান এটা কন্টিনিউয়াসলি করে যাচ্ছে। এরকম গত আইএসএলেও করেছে, ডুরান্ডেও করেছে সেম, এই আইএসএলে এটাও করে গেছে। আর এই সেম ফরমেশনে জুয়ান কিন্তু প্রথম আইএসএলের প্রথম 5টা ম্যাচ টানা জিতেছে সেম ফরমেশনে। সেখানে একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, সেখানে কিন্তু টিমটা সলিড ছিল, কোনো চোট ছিল না, কোনো রেড কার্ড সমস্যা ছিল না, ফ্রেশ টিম ছিল। আর টিমের বর্তমান যে অবস্থা, এই অবস্থার মধ্যে টিমের যে খারাপ অবস্থা, খারাপ পজিশন টিমের, এই খারাপ পজিশনের পুরোপুরি ক্রেডিট কিন্তু আমাদের। এই খারাপ দিনটা আমরাই তৈরি করেছি, আমরা সাধারণ ফ্যান্সরা। এই যে টিমের ড্রেসিং রুমের মহলটা আমরাই চেঞ্জ করেছি, এই টিমের খারাপ দিনটা আমরাই তৈরি করেছি। যদি বলো কেন, হ্যাঁ এখানেই কোশ্চেনটা, এখানেই কেন টিমের মধ্যে এই জিনিসটা ছিল না। টিমের মধ্যে এই যে জিনিসটা ছিল না, যখন তুমি একটা টিমের প্রেসার ক্রিয়েট করবে, যখন ফ্যান্সরা প্লেয়ারদের প্রতি প্রেসার ক্রিয়েট করবে, আর একটা প্লেয়ারের নামে যখন গো ব্যাক স্লোগান ওঠে, একটা কোচের প্রতি যখন গো ব্যাক স্লোগান ওঠে, তখন কিন্তু সেই এফেক্টটা পুরো টিমের প্রতি পড়ে এবং পুরো ড্রেসিং রুমে সেই এফেক্টটা পড়ে। আর তার ডিফ্লেক্ট হচ্ছে এই ম্যাচগুলোতে, আগের ম্যাচে হয়েছে, এই ম্যাচে হচ্ছে। একটা দুটো ম্যাচ খারাপ যায়, জুয়ানের ফরমেশন, জুয়ান বিদায় যাও, জুয়ান গো ব্যাক, জুয়ান গো ব্যাক। এই জুয়ানকেই নিয়েই তো তোমরা টিপো বানিয়েছিলে, এই জুয়ানকে নিয়েই টিপো নামিয়েছিলে, তখন মনে হয়নি গো ব্যাক জুয়ান। আজকে মনে হচ্ছে হঠাৎ এসে পরপর 2-3টে ম্যাচ হারার পরে গো ব্যাক জুয়ান। একটা টিমের আপ ডাউন থাকে, সেটা মানিয়ে নিয়ে থাকতে হয়। টিম ম্যানেজমেন্ট ভরসা করছে, তোমরা ভরসা করতে পারছো না, ঠিক আছে। আমার তো অনেকদিন আগে মনে হচ্ছে জুয়ানকে রাখা উচিত নয়, যেটা গত আইএসএলে আমার মনে হয়েছে। কারণ গত আইএসএল থেকে আমি দেখে আসছি জুয়ানের সেরকম কোনো প্ল্যান আমি দেখিনি খেলার মধ্যে। বর্তমানে আমাদের মনে কোশ্চেন হচ্ছে হাবাস কোথায়। হাবাসকে নিয়ে আসা হয়েছিল টিডি হিসাবে, সেই হাবাস এখন কোথায়? দলের খারাপ সময়ে সেই হাবাসের রোলটা কি, মানে কি কাজ করছে হাবাস এই টিমের খারাপ পজিশনে? শুধু মাথায় বসিয়ে রেখে কোনো কিছু লাভ নেই, কাজে লাগাও। শুনেছিলাম ইউথ টিমের উপরে কাজ করবে হাবাস। ইউথ টিম কোথায় উঠছে? কেরালা মোহনবাগান ম্যাচে কি ফরমেশন ছিল? কেরালা মোহনবাগান ম্যাচে ফরমেশন ছিল মোহনবাগান 3-5-2 ফরমেশনে খেলতে নামে এবং কেরালা 4-4-2-তে কিন্তু মাঠে খেলতে নামে। প্রথম 3 মিনিটের যে আক্রমণটা তুলে নিয়ে আসে, সেটা কোনো রকম বারে লেগে বাইরে চলে যায়, নাহলে ওটা কিন্তু একটা 3 মিনিটের মাথায় মোহনবাগান কিন্তু 1-0 পিছিয়ে যেতে পারতো। তারপর প্রথম যে গোলটা হয়, প্রথম গোলের ক্ষেত্রে কিন্তু অনায়াসে মানে 2-3জন ডিফেন্ডারকে কাটিয়ে কিন্তু গোলটা দিয়ে দেয়। প্রথমেই দীপক টাংরি মিস করে, তারপরে হেক্টর ইউসে এবং আশিস রায়ের মাঝখান থেকে পাস কাটিয়ে ঢুকে কিন্তু বলটা জালে জড়িয়ে দেয় এবং অসাধারণ গোল। প্রথম 9 মিনিটেই কেরালা ব্লাস্টার 1-0-তে এগিয়ে যায়। তারপর 48 মিনিটের মাথায় বুমোস একটা পাস দেয় কামিন্সের উদ্দেশ্যে এবং কামিন্স কিন্তু একটা ফ্লিক করেছিল, সেটা কিন্তু কেরালা ব্লাস্টারের গোলরক্ষকের পায়ে লেগে কোনো রকম কর্নার হয়ে যায়। সেকেন্ড হাফে শুরুতেই কিন্তু কেয়ার নার্সারি যে পজিটিভ রানটা নিয়েছিল, মানে খেলার মধ্যে একটা কেয়ার নার্সারির মধ্যে একটা আর্জেন্সি দেখা যাচ্ছিল যে না, আমাদেরকে গোল করতে, আমাদেরকে জিততে হবে। সেই এনার্জিটা কিন্তু টিমের মধ্যে ছড়িয়ে গিয়েছিল এবং বেশ কিছুক্ষণ মোহনবাগান কিন্তু আটকে রেখেছিল কেরালা ব্লাস্টারকে। নাহলে কেরালা ব্লাস্টার কিন্তু সেকেন্ড হাফে কিন্তু সেইভাবে আক্রমণে যায়নি। মোহনবাগান কিন্তু সেকেন্ড হাফেই যত আক্রমণ করেছে, ম্যাচে মোহনবাগান 13টি শট নেয় এবং কেরালা 16টি শট নেয়। শট অন টার্গেটে কেরালার 5টা এবং মোহনবাগান 1টা। এই ম্যাচে টোটাল পাস খেলে মোহনবাগান 443টা এবং কেরালা 311টা।
মানে এই সম্পূর্ণটা হয়েছে কিন্তু হাফ টাইমের পরে। হাফ টাইমের আগে কিন্তু মোহনবাগান সেইভাবে ম্যাচে ছাপ ফেলতে পারেনি, কিন্তু হাফ টাইমের পরে বেশ আর্জেন্সি দেখাচ্ছিল। পাস অ্যাকুরেসিতে মোহনবাগান 79% এবং কেরালা 71%। ফাউলের ক্ষেত্রে কেরালা 12টি এবং মোহনবাগান 5টি। কর্নারের ক্ষেত্রে কেরালা 8টি পায় এবং মোহনবাগান 7টি কর্নার পায়। এই ম্যাচে মোহনবাগানের বিশাল কায়ের 4টি সেভ করে এবং কেরালা বাসটা 2টি সেভ করে। তো এই ছিল কেরালা এবং মোহনবাগান ম্যাচের পরিসংখ্যান, এবং যার ফলে মোহনবাগান তাদের তৃতীয় হার দেখে এবং 2023-এর লাস্ট ম্যাচে তারা হার দেখে। এবং আইএসএলের মোহনবাগানের বেশ একটা লম্বা গ্যাপ রয়েছে, এরপরে সুপার কাপ রয়েছে, তারপরে আইএসএল রয়েছে এবং ট্রান্সফার উইন্ডোতে অলরেডি সাদিকুকে রিলিজ করার খবর উঠছে। তো সাদিকু রিলিজ হতে পারে এবং আমার মতে বলে কামিন্সকেও রিলিজ করা দরকার, কারণ সাদিকুর আগেই কামিন্সকে করা উচিত। কারণ সাদিকুর মধ্যে দেখা যায় সাদিকুর মধ্যে সেই আর্জেন্সি দেখা যায়, গোল করার আর্জেন্সি, কিন্তু সেটা কামিন্সের মধ্যে দেখা যায় না। তোমাদের মত কি অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। আমার কামিন্সের মধ্যে সেই আর্জেন্সি দেখা যায় না যে সে গোল করতে চায়, কিন্তু সাদিকুর মধ্যে সেটা দেখেছি। সাদিকু চাই গোল করতে, কিন্তু তার ব্যাড লাক, সে গোল করতে পারে না। এই দলটার নাম মোহনবাগান, এই দলটার নাম মোহনবাগান। অবশ্যই মোহনবাগান ফিরবে তার সেই চেনা ছন্দে। একটা টিমের আপ অ্যান্ড ডাউন থাকে, সেগুলো মানিয়ে নিতে হবে আমাদেরকে। আমরা ফার্স্টেশন হলে হবে না। আমরা সমর্থকরা যদি এতটা ভেঙে পড়ি, তাহলে প্লেয়ারদের মধ্যে কেমন চলছে। আমরা কিন্তু ম্যাচের শেষে দেখেছি একটা ছবি খুব ভাইরাল হচ্ছে, হুগো মোমেসের, সে সাইড লাইনে বসে কাঁদছে, সেই ছবিটা কিন্তু ভাইরাল হচ্ছে। তো আমাদের মধ্যে এমনটা হচ্ছে, তো তাদের মধ্যেও সেটা হচ্ছে, ঠিক আছে। তো তারা ব্যাক করবে, অবশ্যই তারা ব্যাক করবে। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।